ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আজকে আমরা জৈব রসায়ন পার্টটা একটু রিভাইজ করেছি, বাট পুরো ব্যাপারটা করব না। এখান থেকে যে পার্টগুলো সবার কঠিন লাগে সেই জায়গাগুলো একটু তোদের বলে দিচ্ছি। দুটো জায়গায় কঠিন লাগে, একটা আইইউপিএসসি নাম কঠিন লাগে, আর আরেকটা দেখবি বিক্রিয়া কিছু থাকে, সেগুলো তোরা অনেক সময় বুঝে উঠতে পারিস না যে বিক্রিয়াগুলোতে কি করবে। তো প্রথম আমরা আসছি, দেখ আইইউপিএসসি নামগুলো কাকে বলে বা কি। তো প্রথম জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আইপিএসসি নামের জন্য আগে বুঝতে হবে যে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে প্রথম নামটা হবে। কার্বন সংখ্যা কটা আছে তার উপর। যদি একটা কার্বন থাকে তখন যে কথাটা অ্যাড হবে সেটা হলো মিথ। যদি দুটো কার্বন থাকে তাহলে কথাটা অ্যাড হবে ইথ। যদি তিনটে কার্বন থাকে তাহলে যে কথাটা অ্যাড হবে সেটা হলো প্রোপ। যদি চারটে কার্বন থাকে, ঠিক আছে, তখন যে কথাটা অ্যাড হবে সেটা হলো বিউট। যদি পাঁচটা কার্বন থাকে তাহলে হবে পেন্টা। ছটা কার্বন থাকলে হবে হেক্সা। এর বেশি আসবে না, চারটের বেশি আসবে না, মনে রাখতে এই চারটে মনে রাখলেই চলবে। এরপর দেখতে হবে বন্ধনের প্রকৃতি, যে কিরকম বন্ধন আছে। ঠিক আছে, যদি এক বন্ধন সমযোজী এক বন্ধন থাকে তখন মনে রাখবি এন কথাটা অ্যাড হবে। এন, এ এন ই বা এন বাংলায়। যদি দ্বিবন্ধন সমযোজী থাকে তখন ইন কথাটা অ্যাড হবে, হস্যই দন্তের ন। যদি ত্রিবন্ধন থাকে তখন আইন কথাটা অ্যাড হবে, হলো। এছাড়া মূলক থাকতে পারে, সেই মূলকের ওপরও নাম হতে পারে। তো চারটেই মূলক থাকতে পারে, মানে নামকরণে হতে পারে অনেকগুলো, তোদের লেভেলেই চারটে মূলকের ওপরই নাম দেবে। মনে রাখ, যদি OH বা হাইড্রক্সিল মূলক থাকে, এটাকে কি মূলক বলা হয় বল, হাইড্রক্সিল, তখন কিন্তু নামকরণে অল কথাটা যোগ হবে, অল। যদি CHO, মানে এটা কি গ্রুপ ছিল মনে আছে নিশ্চয়ই সবার, অ্যালডিহাইড গ্রুপ ছিল। যদি অ্যালডিহাইড বা CHO থাকে তখন অ্যাল কথাটা অ্যাড হবে, অজফল আকার ল, অ্যাল। যখন COOH, মানে অ্যাসিড গ্রুপ থাকবে, এগুলোকে কি বলা হয়, কার্বক্সিলিক গ্রুপ বা অ্যাসিড গ্রুপ। COOH থাকলে তাকে অ্যাসিড বলা হয়। তখন ওইক অ্যাসিড কথাটা অ্যাড হবে। তখন ওইক অ্যাসিড কথাটা অ্যাড হবে। ঠিক আছে, ওইক অ্যাসিড। আর লাস্ট, যদি COO থাকে, কিটোন গ্রুপ বলা হয় তাকে, এই গ্রুপটা থাকলে তখন তাকে ওন কথাটা অ্যাড হবে, ওন, অন কথাটা অ্যাড হবে। এইবার তোকে এই তিনটে স্টেপ হলো। 4 নম্বর স্টেপ হচ্ছে কার্বনের নাম্বারিং করতে হবে। তো কার্বনের নাম্বারিং কার উপর ডিপেন্ড করে করতে হবে না, কার্বনের নাম্বারিং এ প্রেফারেন্স আছে। মানে আগে তোকে দেখতে হবে মূলক যদি থাকে, আগে চেক করবি পুরো ইয়েটা কোনো মূলক আছে কিনা। যদি কোনো মূলক থাকে তাহলে তার প্রেফারেন্স আগে, মানে সেই মূলকটা যে কার্বনে আছে সে 1 নাম্বার পাবে। তারপর প্রেফারেন্স হচ্ছে ত্রিবন্ধন, তারপর হলো দ্বিবন্ধন, সবার লাস্ট প্রেফারেন্স হচ্ছে এক বন্ধন। তাহলে মূলকগুলোর কার্বন নাম্বার সবার আগে আসে, এইটা হচ্ছে মেন কথা। ওকে, বোঝা গেল? এটার ওপর ডিপেন্ড করে দেখ আমরা অনেকগুলো অঙ্ক করতে চলেছি, মানে নামকরণ করতে চলেছি। তোকে দুটো জিনিস দিতে পারে, একটা সংকেত দিয়ে দিল নামকরণ করো, আর একটা নামকরণ দিয়ে দিল, মানে নামটা ওরা দিয়ে দিল, তোকে বললো তার গঠন চিত্র বা তার স্ট্রাকচারটা আঁকো। ঠিক আছে, তো দেখা যাক কিভাবে কি হতে পারে। শুধু তোরা এই প্রেফারেন্স অর্ডারটা কিন্তু মনে রাখিস, যে যদি মূলক যদি থাকে, মূলক সবসময় থাকবে না, মূলকের আগে প্রেফারেন্স, তারপর ত্রিবন্ধন, তারপরে দ্বিবন্ধন। এক বন্ধন হলে এন, দ্বিবন্ধন হলে ইন, ত্রিবন্ধন হলে আইন। আর এই চারটে মূলকের জন্য এই নামগুলো আসবে। আর কটা কার্বন আছে টোটাল তার উপর ডিপেন্ড করে মিথ, ইথ, প্রোপ আর বি। এই হলো কনসেপ্ট। তাহলে একদম বেসিক থেকে আমরা শুরু করছি, মানে একদম সোজা থেকে।
ঠিক আছে, তাহলে একদম সোজা হচ্ছে, ধর একদম সোজা এক একটা করি, CH4 একদম সোজা। তাহলে এখানে কটা কার্বন আছে বল? একটাই কার্বন আছে, এবং সব কার্বনে কি আছে বল? এক বন্ধন আছে। তাহলে মিথ প্লাস এন একসাথে নিয়ে তাহলে কি নাম হবে বল? মিথেন। তারপর আমরা করছি দেখ C2H4। তাহলে একে যদি তুই স্ট্রাকচারিক্যালি ভাঙিস, তাহলে এখানে দুটো কার্বন আর এই হলো দুটো হাইড্রোজেন। তাহলে কার্বনের যদি তুই নাম্বারিং বসাস, তাহলে এখানে একটা কার্বন দুটো কার্বন, তাহলে দুটো কার্বন হলে ইথ আসে। আর ডবল বন্ড আছে একটা, ডবল বন্ড আসলে ইন আসে। তাহলে দুটো নিয়ে নাম কি বল? ইথিন। এর আইইউপিএসি নাম কিন্তু ইথিনই, কিন্তু এর ব্যবহারিক নাম হলো ইথিলিন। এটা হলো ব্যবহারিক নাম বা প্রচলিত নাম বলতে পারিস, কিন্তু আইইউপিএসি নাম দিলে কিন্তু ইথিন লেখাটাই বেটার। একই রকম ভাবে C2H2 যদি ভাবিস তোরা, তাহলে C2H2 তে কার্বন কার্বন কি আছে বল? তিনটে বন্ড বা ত্রিবন্ধন আছে। তাহলে ত্রিবন্ধন আগে দেখে নে কটা কার্বন আছে? দুটো, এক দুই, তাহলে দুটো কার্বন মানে হলো ইথ। আর ত্রিবন্ধন থাকলে আইন কথাটা আসে, তাহলে একে কি বলা হয়? ইথাইন। এটা হলো তার আইইউপিএসি নাম। কিন্তু আমরা জেনারেলি এই নামটা ব্যবহার করি না। আমরা কোন নামটা ব্যবহার করি বল? ম্যাক্সিমাম সময় শুনেছিস সবাই অ্যাসিটিলিন। এইটা হলো আমার প্রচলিত নাম বা ব্যবহারিক নাম। এইবার দেখ আমরা আসছি, যদি একটা জায়গায় ডবল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, তখন কি করবি? যেমন ধর তোকে আছে CH3 CH ডবল বন্ড CH2। তাহলে যেটা বললাম, এখানে তুই যদি দেখিস সব সিঙ্গেল বন্ড আছে, একটা জায়গায় ডবল বন্ড। তাহলে এমন ভাবে নাম্বারিং করব, তাহলে ডবল বন্ড সিঙ্গেল বন্ডের মধ্যে প্রেফারেন্স কে? অবশ্যই ডবল বন্ড। তাহলে এমন ভাবে নাম্বারিং করব যাতে ডবল বন্ডটা আগে আসে, যাতে ডবল বন্ডটা আগে নাম্বারিং পায়। তাহলে এইটা হলো এক, এটা হলো দুই, এটা হলো তিন। দেখ, মানে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নাম্বারিং করলাম। যদি আমরা বাদিক থেকে ডান দিকে করতাম, তাহলে দেখ এটা এক আসতো, এটা দুই আসতো, এটা তিন আসতো। তাহলে সেখানে ডবল বন্ডটা প্রথম কোন কার্বনে পেতাম বল? 2 নম্বরে। অনেকে কিন্তু ভাবছিস ডবল বন্ডে 3 নম্বর, 3 নম্বর না। এখানে এই ডবল বন্ডটা তো সি এর সাথেই যুক্ত আছে, এইচটা তো আলাদা একটা জায়গায় হবে। কিন্তু আমি যখন বাদিক দিয়ে করলাম, দেখ 1 নম্বরে পেয়ে গেলাম। তাই বাদিক, মানে সরি, ডান দিক দিয়ে করলাম, তাহলে ডান দিক থেকে বাদিকে হবে। এবার বল কটা কার্বন আছে? তিনটে। তিনটে কার্বন থাকলে প্রোপ কত নম্বরে ইয়ে আছে বল? 1 নম্বরে ডবল বন্ড, তাহলে প্রোপ 1 ইন। 1 নম্বরে ডবল বন্ডটা আছে, তাহলে 1 নম্বর বোঝানোর জন্য এক দিতে হলো, আর ডবল বন্ড আছে বলে ইন কথাটা। এখানে কিন্তু আর বাকিগুলো যে সিঙ্গেল বন্ড আছে সেগুলোর জন্য ভাববো না, ওটা বোঝাই যাচ্ছে। আর একটা করা যাক, তাহলে তোরা বুঝতে পারবি। ধর এরকম আছে CH3C ট্রিপল বন্ড CH। তাহলে এখানেও দেখ আমরা কিন্তু 1 নম্বর এটাকে দেব, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আবার কিন্তু আমরা ডান দিক থেকে বাদিকে নাম্বারিং করব, যাতে ট্রিপল বন্ড যে কার্বনটাই আছে সেই কার্বনটা যাতে মিনিমাম, আমি কিন্তু একবারে বলছি না সেটাকে একই হতে হবে, সেটা যাতে মিনিমাম হয়। এমন কোনো যদি স্ট্রাকচার হয় যে ওটা, আমি ওটাও আসবো, যে ওটা 1 নম্বরে না হয় 2 নম্বরে হচ্ছে, তাহলেও চলবে, কিন্তু সেটা যেন মিনিমাম নাম্বারিং পায়। তাহলে এখানে কি হলো? তিনটে কার্বন মানে প্রোপ। 1 নম্বরে আইন, আইন হলো ত্রিবন্ধন থাকলে আইন হয়। ঠিক আছে, তাহলে আজকে যদি একটু কঠিনের দিকে আমরা যাই, ধর ডবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, এই যে CH3C ট্রিপল বন্ড সি, এখানে আবার ধর CH ডবল বন্ড CH2। ঠিক আছে, এরকম। এইবার দেখ তাহলে কি করা যেতে পারে। এখানে ডবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, এই আছে, কিন্তু তাহলে ডবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে ত্রিবন্ধনের প্রেফারেন্স বেশি। তাহলে দেখ আজকে যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে যেতাম, তাহলে 1 2 3 4 5, তাহলে ট্রিপল বন্ডটা ফার্স্ট কত নম্বরে পেলাম বল? 3 নম্বরে। আর যদি বাদিক থেকে করি, তাহলে 1
2 3 4 5। তাহলে এখন ট্রিপল বন্ডটা কততে পেয়ে যাচ্ছি বল? 2-তে। সবার আগে যেটাই পাবো। তাহলে আগে দেখ বাদিক থেকে ডান দিকে করে পেলাম, তাহলে এইটা নিতে হবে যেটা রেড কালারে দেখতে পাচ্ছি। ট্রিপল বন্ডের প্রেফারেন্স বেশি, বোঝা গেল? তাহলে বল কটা কার্বন আছে? 5টা। তাহলে 5টা কার্বন হলে কি হয়? পেন্টা। এবার কত কত নাম্বারে আছে দেখ, 2 নাম্বারে ট্রিপল বন্ড, 4 নাম্বারে ডবল বন্ড। কিন্তু অনেকের দেখে মনে হতে পারে 5 নাম্বার, 5 নাম্বার না, 4 নাম্বারে। তুই তো বাদিক থেকে ডান দিকে যাচ্ছিস, তাহলে ডবল বন্ডটা সবার আগে এই কার্বনে যুক্ত আছে, তাহলে 4 নম্বরে পেয়েছিস। তাহলে কত পেলি? 4 ইন 2 আইন। এবার অনেকের মনে হতে পারে দাদা তুমি 2 আইনটা আগে লিখলে না কেন, 4 ইনটা পরে লিখলে না কেন? দেখ ইংলিশ অনুযায়ী এন এর ইটা আগে আসে, আর এন এর অ্যালফাবেটিক্যালি ওয়াইটা পরে আসে। তাহলে অ্যালফাবেটিক্যালি লেখার জন্য পরে লিখলাম। কথাটা আগে, ডবল বন্ডটা আগে, ট্রিপল বন্ডটা পরে। যদি কেউ ভুল করে 2 আইন 4 ইনও লিখিস তাহলেও কোনো অসুবিধা নেই, বোঝা গেল? তাহলেও কোনো অসুবিধা নেই। এইবার আসছি আমরা মূলক যুক্ত কিছু অঙ্কে। তাহলে মূলকে কি বললাম বল? হাইড্রক্সিল থাকলে ওল কথাটা অ্যাড হবে। তো দুটো জিনিস এখান থেকে লিখে নিস। সরলতম হাইড্রক্সিল, এই কোশ্চেনটা খুব আসে, ঠিক আছে? সরলতম অ্যালকোহল যৌগের নাম লেখো। তাহলে সরলতম অ্যালকোহল বললে হবে মিথানল, তার সংকেত হলো CH3OH। যদি তোকে বলে সরলতম বদ্ধ শৃঙ্খল অ্যালকোহলের নাম লেখো, তখন হবে C6H5OH। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, সিমিলারলি যদি তোকে সরলতম অ্যালডিহাইড যৌগ, এই কোশ্চেন গুলো খুব আসে, সরলতম অ্যালডিহাইড যৌগের নাম বলো, তাহলে তখন তুই লিখবি হচ্ছে ইথানল। তখন কিন্তু মিথানালডিহাইড হবে না, ঠিক আছে? ইথানল। এই ন্যাল কেন আসছে বলছি, CH3CHO। যদি তোকে বলে সরলতম কার্বক্সিলিক বা অ্যাসিড কোনটা, সেটা কিন্তু লিখবি ফরমিক অ্যাসিড। HCOOHও লিখতে পারিস। আর লাস্ট যেটা বেশি ইম্পর্টেন্ট, সরি, সরলতম অ্যাসিড ফরমিক অ্যাসিড লিখতে পারিস, বা ইথানোয়িক অ্যাসিড লিখতে পারিস। ফরমিক অ্যাসিড লিখিস না, ইথানোয়িক অ্যাসিডটা লেখাটা ব্যাপার। একটা মিনিট একটু ওয়েট কর। হ্যাঁ ঠিকই আছে, ফরমিক অ্যাসিডই লিখিস। সরলতম অ্যাসিড বললে ফরমিক অ্যাসিডই লিখিস। আর সিম্পলেস্ট বা সরলতম কার্বক্সিলিক অ্যাসিড বললে তখনও এটাই হবে। কিন্তু যেটা আসে স্টার দিয়ে রাখলে সরলতম কিটো গ্রুপ, কিটোন গ্রুপ, এটা খুব আসে। এটা অবশ্যই লিখবি হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনের সংকেত হচ্ছে CH3COCH3। সব কটার নামকরণই কেন হলো বলছি, ঠিক আছে? এইগুলো হলো কনসেপ্ট। এবার আসি এই মূলকগুলোর নামের সাথে এই নামগুলো কিভাবে তুই পাচ্ছিস সেইগুলো করা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তো আমরা শিখেই গেছি, ধর আজকে কোনো একটা যৌগ যার সংকেতটা রয়েছে হচ্ছে এই রকম, CH3CH2OH। তাহলে কোনটা থেকে নাম্বারিং করব? বাদিক থেকে করব না, কিন্তু যদি বাদিক থেকে করি তাহলে দেখ এই কার্বন, যে কার্বনে ওইচটা যুক্ত আছে সে 2 পেল, কিন্তু যদি ডান দিক থেকে করতাম তাহলে সে 1 পেল। কি বললাম? মূলকের প্রেফারেন্স বেশি, তাই তো? তাহলে এখানে কটা আছে বল? ইথ। বোঝা গেল? কত নম্বরে ওইচটা আছে বল? 1 নম্বরে। তাহলে ইথ 1 ওল, অল কথাটা যুক্ত হবে।
তাহলে এইভাবে যদি আজকে এটাই মিথেন মানে অ্যালডিহাইড থাকতো, এই যে H3C CH2 CHO, ঠিক আছে? তাহলে এই কার্বনটা 1, CHOর কার্বনটা 2 3, তাহলে কতগুলো কার্বন পেলাম? 3টে। প্রোপ কত নম্বরে অ্যালডিহাইড? প্রোপ অ্যান, প্রোপানল, একে শর্টে বললে প্রোপানল হবে। বেসিক্যালি প্রোপেন 1 অ্যালও লেখে অনেকে, এই যে প্রোপেন 1 অ্যাল। কেন প্রোপেন, কেন এন মানে কেন, দেখ বাকিগুলোর মধ্যে সব এক বন্ধন আছে, সেটার জন্য। এটাও সিমিলারলি তুই ইথেন 1 অলও লিখতে পারিস, ঠিক আছে? ইথেন 1 অল, বা শর্টে লিখলে ইথানল। বাট আমি বলবো আইইউপিএসসি নাম দিলে কিন্তু শর্টে না লেখাটাই উচিত। একটু আগে তোরা অ্যাসিটন দেখলি, অ্যাসিটনের অ্যাকচুয়ালি আইইউপিএসসি নাম কি হওয়া উচিত বলতো? এ দেখ, CH3CO CH3। তাহলে তুই যেদিক থেকেই নাম্বারিং করিস না কেন, কিটোন যে গ্রুপটায় আছে সেই গ্রুপটা তো, সেই কার্বনটা তো 2 নম্বরেই পাচ্ছি। বাদিক থেকে করলেও ওটা 2 নম্বর আসতো, ডান দিক থেকে করলেও 2 নম্বরই আসছে, তাহলে তখন অত কিছু আমি আর ভাববো না। দুদিক থেকে করলে যখন একই ইয়েতে পাবি তখন আর অত কিছু ভাববি না। বোঝা গেল? তাহলে এটা কি হলো, কটা কার্বন আছে বল? 3টে। তাহলে প্রোপ, আর কত নম্বরে আছে বল? 2 নম্বরে কিটোন গ্রুপটা, কিটোন গ্রুপটা থাকলে অন হয়, তাহলে প্রোপ 2 অন। বা অথবা আরেকটা নাম হতে পারে, যেহেতু বাকিগুলোর মধ্যে এক বন্ধন আছে, তাহলে প্রোপেন 2 অন, বা প্রোপাননও একে বলে। প্রোপেন 2 অন বা প্রোপাননও একে বলা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু তোরা নামকরণ গুলো দেখতে পারিস, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবি, এই CH3 গ্রুপকে, এটা একটা অ্যালকিল গ্রুপ, একে মিথাইল বলা হয়, এই নামটা থাকে অনেক সময়, লাগবে আমি দেখাচ্ছি। আর C2H5 কে অনেক সময় লাগে, এই দুটো জানলেই হবে, ইথাইল গ্রুপ বলা হয়, ঠিক আছে? যেমন ধর আজকে এই কার্বন আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা OH আছে, আর এখানে একটা H আছে, এরকম যদি থাকে, ঠিক আছে? তাহলে কি রকম করে এর এর একটা নামকরণ কিরকম হতে পারে দেখ। শুধু একে একটা কেন শৃঙ্খলে মানে অনুভূমিক ভাবে একটাই পেয়েছিস, অনুভূমিক ভাবে একটাই তুই পাচ্ছিস, আর বাকিগুলো CH3 এইখানে এখানে আসে। তাহলে দেখ কিভাবে হতে পারে, 1 1 ডাইমিথাইল, এই মিথাইল গ্রুপটা 2 জায়গায় আছে, ঠিক আছে? ডাইমিথাইল, বা এটাকে আরেকটু বড় করে দেখ, এটাকে মুছলাম, একটু বড় নাম দিচ্ছি তাহলে জিনিসটা আরো তোদের ক্লিয়ার হবে। তো এখানে দেখ, যেটা বললাম একটু বড় নাম যদি আমরা নিই, যেমন ধর H3C CH3, এইটা বেশ বড় নাম, CH3, আবার C, ডবল বন্ড OH। তাহলে আগে এখানে লক্ষ্য কর একটা CHO আছে, এই দেখতে পাচ্ছিস CHO মানে কি গ্রুপ বল? অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ মানে অ্যাল আসবে। তাহলে এমন ভাবে নামকরণ করব যাতে ওটা কম নাম্বারে, তাহলে এদিক থেকে শুরু করলাম, ডান দিক থেকে 1 2 3, তাহলে কটা কার্বন মেন শৃঙ্খলে আছে বল? 3টে কার্বন। 3টে কার্বন মানে হয়ে গেল প্রোপ। কিন্তু 2 নম্বর কার্বনে দেখ, এইখানে একটা CH3 আর এখানে একটা CH3 এমনি পড়ে আছে, এইগুলোই হবে দেখ 2 নম্বরে, তাই দুটো আছে, তাই 2, 2, দুটো আছে বলে ডাই। আর এই গ্রুপগুলোকে কি বলা মিথাইল, 2 2 ডাইমিথাইল প্রোপান 1 অ্যাল। 1 নম্বরে আমার অ্যালডিহাইড গ্রুপ আছে। বোঝা গেল? প্রোপান 1 অ্যাল, ডাইমিথাইল গ্রুপ কিভাবে যুক্ত হলো, বোঝা গেল? এবার আরেকটা ধর করাচ্ছি, যে ধর ডবল বন্ড আছে, এই দেখ CH2 ডবল বন্ড CH2OH, তাহলে বললাম কি মূলকের প্রেফারেন্স বেশি, তাহলে OH ওয়ালা কার্বনটা 1 2 3, তাহলে কটা কার্বন পেলাম বল? 3টে। তাহলে প্রোপ 2 নম্বরে ডবল বন্ড 2 ইন,
এক নম্বরে হাইড্রক্সিল গ্রুপ হলে কত হয় বল, অল কথাটা অ্যাড হয়। বোঝা গেল? তাহলে এরকম কিন্তু নামকরণ কিছু আইইউপিএসি আসবে, এইভাবে করতে হবে তোদের। ঠিক আছে, এরপর দেখ, যে জিনিসটা অনেকের অসুবিধা থাকে সেগুলো হচ্ছে অনেকগুলো বিক্রিয়া থাকে যেগুলো তোরা বুঝতে পারিস না, যে কোন বিক্রিয়া জানতে চেয়েছে এবং কি জানতে চেয়েছে। প্রথমে আমরা আসছি দেখ মিথেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আলেয়া কাকে বলে। এই কোশ্চেনটা পড়ে নিবি, খুব আসে। ঠিক আছে, আলেয়া কেন তৈরি হয়, বা মার্স গ্যাস, মিথেনকে মার্স গ্যাস বলা হয়, এই এমসিকিউটাও খুব আছে যে মার্স গ্যাস কাকে বলে, এমসিকিউটা আছে। আচ্ছা, প্রথম যে আমি কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ শর্ট মানে ফর্মুলা ইয়েগুলো লিখে দিচ্ছি, যেগুলো শুধু লাগবে তুই, যে মিথেন থেকে যে যে ফর্মুলাগুলো পড়তে হবে তোকে। ঠিক আছে, যে সোডা লাইম থেকে মিথেন বানাবে কি করে, বা সোডা লাইমের সাথে প্রথম যে বিক্রিয়াটা লাগবে তোকে, CH3COO প্লাস NaOH, জল ও সোডা লাইমের উপস্থিতিতে তৈরি করবে CH4 প্লাস Na2CO3। এই বিক্রিয়াটা লাগবে। CH4 কে বায়ুর উপস্থিতিতে দাহ করলে কি হবে, 2O2, এখান থেকে তৈরি হবে CO2 প্লাস 2H2O প্লাস কিছু পরিমাণ তাপ। এই বিক্রিয়াটা লাগবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, CH4 এর প্রতিস্থাপন বিক্রিয়া, বা যেটাকে কিনা সূর্যের উপস্থিতিতে তোকে ক্লোরিন বিক্রিয়াও বলা হয়। এই বিক্রিয়াটা কিন্তু এইভাবে না এসে তোকে প্রতিস্থাপন বিক্রিয়া, মিথেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখাতে পারে কোথায়, লেখো তো। একটা একটা করে হাইড্রোজেন সরে যাবে, তার জায়গায় একটা করে কার্বন ঢুকবে, ক্লোরিন ঢুকবে। ঠিক আছে, এই যে, তাহলে এটা কি তৈরি হলো বল, মিথাইল ক্লোরাইড। পরের লাইনে কি হবে বল, এই CH3Cl এর উপর আবার ক্লোরিন চালনা করলাম, তাহলে তৈরি হবে CH2Cl2। মিথিলিন ক্লোরাইড, নামগুলো মনে রাখবি কিন্তু, হ্যাঁ, মিথিলিন ক্লোরাইড, এটা একটু মুখস্থ রাখতে হবে। তারপর আবার ক্লোরিন চালনা করলাম, CHCl3, খুব আসে ক্লোরোফর্ম। তাই তোকে যদি জিজ্ঞাসা করে ক্লোরোফর্ম তৈরি করবে কিভাবে, সেটাও কিন্তু এই যে ক্লোরোফর্ম তৈরি করবে কি করে, এই স্টেপে আটকে যেতে হবে। আবার যদি ক্লোরিন চালনা করি তাহলে কত হলো, CCl4। এটার নাম কি ছিল বল, কার্বন টেট্রাক্লোরাইড। এটাও আসে যে ক্লোরোফর্মের সাথে কি করলে কার্বন টেট্রাক্লোরাইড আসবে। খুব ইম্পর্টেন্ট এই লাস্ট দুটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর এই CH4 থেকে আর যে কোশ্চেনটা পড়তে হবে, যে মিথেন থেকে তুমি অ্যালকোহল বানাবে কি করে, মিথেল থেকে অ্যালকোহল পাবে কি করে, এরকম ধর দিল, বা কোনো স্টেপ দিয়ে দিল, তাহলে কি করতে হবে না, CH4 কে অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপার অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করলে মিথাইল অ্যালকোহল তৈরি হবে। মিথাইল অ্যালকোহল, তাহলে মিথেন থেকে এই কটা বিক্রিয়া তোকে করতেই হবে। বুঝা গেল, মিথেন থেকে তোকে এই কটা বিক্রিয়া করতেই হবে। ওকে, এরপর চলে আসছি আমরা ইথিলিন, বা যাকে আমরা ইথিনও বলি, ইথিলিন বা যাকে আমরা ইথিনও বলে থাকি। প্রথম, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যালকোহল থেকে ইথিলিন বানাবে কি করে, অ্যালকোহল থেকে ইথিলিন বানাবে কি করে, এই কোশ্চেনটা আসবেই আসবে, খুব আসে। তো অ্যালকোহল বলতে এখানে কি অ্যালকোহল নিতে হবে না, ইথাইল অ্যালকোহল নিতে হবে। তাহলে CH3CH2OH, তাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 এর সাথে যদি বিক্রিয়া করানো হয়,
তাহলে তোমার তৈরি হবে C2H4 বা ইথিলিন। হলো? ওকে। এরপর ভেরি ইম্পর্টেন্ট, ইথিলিনের যে বিক্রিয়াটা সেটা দুটো আসে। একটা কিরম কোশ্চেন আছে, যে ইথিলিন, তিনটে কোশ্চেন আছে, ইথিলিনের ওপর দিয়ে ব্রোমিন চালালে কি হবে, এই কোশ্চেনটা দেয় দেখবি। বা এই কোশ্চেনটা দেয় ইথিলিন অসম্পৃক্ত প্রমাণ করো, ইথিলিন অসম্পৃক্ত প্রমাণ করো। তো দুটোই অসম্পৃক্ত যৌগ দেখাও, তো দুটোরই উত্তর কিন্তু এক, ওই যে ব্রোমিন চালাতে হবে। তাহলে বিক্রিয়াটা কি দেখ না, কি হয়, কার্বন কার্বন, ইথিলিন তো একটা অসম্পৃক্ত যৌগ। কেন অসম্পৃক্ত যৌগ বল, কার্বন কার্বন ডবল বন্ড থাকে, তার মধ্যে দিয়ে যদি আমি লাল বর্ণের ব্রোমিন গ্যাস চালনা করি, কি হয়, এই ডবল বন্ডটা খুলে যায়, খুলে গিয়ে একটা করে ব্রোমিন ওই কার্বনগুলোতে যুক্ত হয়ে যায়। তাহলে এই কার্বনগুলোতে যখন যুক্ত হয়ে গেল, যে যৌগটা তৈরি করলো সেই যৌগটা কি হয়ে যায়, বর্ণহীন, মানে লাল বর্ণটা চলে যায়। ঠিক আছে, এবং এটার কি নাম, 1,2 ডাইব্রোমো ইথেন। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, ইথিলিন থেকে ইথেন বানাবে কি করে, ইথিলিন থেকে ইথেন বানাবে কি করে, বা এটাকে ঘুরিয়ে আসে, অ্যালকিন থেকে অ্যালকেন। কেন, অ্যালকিন যৌগ কাদেরকে বলা হয়, যাদের মধ্যে ডবল বন্ড থাকে, আর অ্যালকেন যৌগ কাদেরকে বলা হয়, যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে। বানাবে কি করে, তাহলে সেটাও একই, ইথিলিনকে যদি আমরা হাইড্রোজেনেশন করি, মানে হাইড্রোজেন যোগ করি, কার উপস্থিতিতে, নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে এখান থেকে CH3CH3 মানে ইথেন তৈরি হবে। এটা আর একটা নামও থাকে, যে ইথিলিনকে হাইড্রোজেনেশন করলে কি ঘটবে, হাইড্রোজেনেশন। তোরা কিন্তু এরকম মনে রাখিস, যে তোকে সবসময় এরকমই যে কথায় দেবে তা কিন্তু না, অনেক সময় এরকম দেখবি দিয়ে দেয়, C2H4, তাকে হাইড্রোজেন নিকেল 250 ডিগ্রি, এখানে দিয়ে দিল এ তৈরি হয়েছে, তাহলে এ শনাক্ত করো, তাহলে এটা কি হবে বল, ইথেন তৈরি হবে। বোঝা গেল, ইথেন তৈরি হবে, এইটাকে বলা হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর লাস্ট, এইটা থেকে ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি করবে কি করে, ইথিলিন থেকে পলিইথিলিন, পলিথিন যেটাকে আমরা বলি, সেটার জন্য কি তৈরি করতে হয় না, N ইথিলিনের অনেকগুলো পরমাণু বা ইয়েকে নিয়ে, CH, অনেকগুলো অনুঘটক আছে তাই শর্টে লিখছি, 200 ATM চাপ জৈব পারক্সাইড H2O2 তৈরি করা হয়, জৈব পারক্সাইড দেওয়া হয়, তাহলে সাদা বর্ণযুক্ত, এই যে সি, সিঙ্গেল বন্ড সি, এইচ, এইচ, এটাও এইচ, এটাও এইচ, খেয়াল রাখবি এই এনটা কিন্তু তখন নিচে, ঠিক আছে, এখানে এনটা উপরে। তো পলিইথিলিনের সংকেত দেয়, বা পলিইথিলিন বানাবে কি করে সেটাও, ইথিলিন থেকে এই চারটে রিয়াকশন করতে হবে। বোঝা গেল? এরপর আমরা চলে আসছি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মানে হচ্ছে তিনটে বন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। প্রথম, মিথেন থেকে অ্যাসিটিলিন বানাবে কি করে, কোশ্চেন, মিথেন থেকে অ্যাসিটিলিন, তাহলে 2CH4, একে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যাসিটিলিন তৈরি হয়। ঠিক আছে, এখান থেকে একটা খুব আসে, অক্সি অ্যাসিটিলিন শিখা কাকে বলে, কোন কাজে ব্যবহৃত হয় অক্সি অ্যাসিটিলিন শিখা, এবং তার উষ্ণতা কত। তাহলে অক্সি অ্যাসিটিলিন শিখা হচ্ছে
৩,৫০০ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, অ্যাসিটিলিন থেকে, দুটো কোশ্চেন, অ্যাসিটিলিন থেকে ইথিলিন বানাবে কি করে একটা, আসছি, আর একটা অ্যাসিটিলিন থেকে ইথেন বানাবে কি করে। দুটোই কিন্তু একই রকম দেখতে, শুধু অনুঘটকটা আলাদা হবে। এটা কিন্তু কি বল, অ্যালকাইন যৌগ থেকে, কাইন, অ্যালকাইন যেহেতু ট্রিপল বন্ড আছে, অ্যালকাইন থেকে অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকাইন যৌগ থেকে অ্যালকেন। তো এখানে দুবার হাইড্রোজিনেশন বিক্রিয়া করতে হবে, এখানে দুবার হাইড্রোজিনেশন বিক্রিয়া করতে হবে, মানে কি, C2H2 কে হাইড্রোজিনেশন করলাম নিকেল চূর্ণ এবং 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় C2H4 তৈরি হবে, তাকে আবার হাইড্রোজেনেশন করলাম নিকেল চূর্ণ এবং ওই একই 160 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে C3H6 তৈরি হয়। ঠিক আছে, সরি, C2H6 তৈরি হয়। কিন্তু যদি আমি এই স্টেপেই আটকে দিতে চাই, মানে হাইড্রোজেনেশন বিক্রিয়াটাকে, তাহলে কিন্তু আমাকে তখন কি করতে হয় বল, লিন্ডার অনুঘটক ব্যবহার করতে হয়। তাহলে লিন্ডার অনুঘটক মানে কি কি ছিল বল, সবার মনে আছে নিশ্চয়ই, কুইনোনিন, বেরিয়াম সালফেট আর প্যালাডিয়াম ধাতু, একসাথে এটাকে কি বলা হয় বল, লিন্ডার অনুঘটক। তাহলে লিন্ডার অনুঘটক যদি আমরা ব্যবহার করি, তাহলে শুধু এটা ইথিলিনে এসেই আটকে যাবে, C2H4 আটকে যাবে, এরপর আর হবে না। নেক্সট কোশ্চেন, অ্যাসিটিলিন থেকে ওই একই, অ্যাসিটিলিনের ওপর ব্রোমিন চালালে কি হবে, এই কোশ্চেনটা দেবে। অথবা একই রকম ভাবে অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ, সেটা প্রমাণ কর। তাহলে অসম্পৃক্ত যৌগ প্রমাণ করতে গেলেই, সেটা অ্যাসিটিলিন হোক বা ইথিলিন হোক, তোকে ওই ব্রোমিনেশন বিক্রিয়াটাই দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানেও একই, C2H2, একবার ব্রোমিন চালানো হলো, তাহলে তৈরি করবে হচ্ছে ডবল বন্ড সি, এইখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, একটা দেখ, C2H2 মানে তো তিনটে বন্ধন আছে, কার্বন কার্বন, একটা উঠে গিয়ে ব্রোমিন ব্রোমিন ঢুকলো, আবার যদি ব্রোমিন টাকাস, তাহলে এই ডবল বন্ডের এটাও তখন উঠে যাবে, উঠে গিয়ে তৈরি হবে, প্রতিটা কার্বনে দুটো করে ব্রোমিন ঢুকে যাবে, তখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর একটা করে তো হাইড্রোজেন যেমন ছিল। তাহলে যেহেতু দুটো করে ব্রোমিন চলে আসলো, তাই এর নামটা হয়ে যাবে দেখ 1122 টেট্টাব্রোমো ইথেন, টেট্টাব্রোমো ইথেন। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে অ্যাসিটিলিন থেকে বেনজিন, 3C2H2, কপার 600 ডিগ্রি সেন্টিগ্রেড, C6H6। এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, এইটা আর এইটা। ঠিক আছে, এই দুটো। আচ্ছা, এখানে একটু উল্টে হয়ে গেছে, এইটা হবে ইথেন আর এটা হবে ইথিলিন। ঠিক আছে, এটা একটু উল্টো হয়ে গেছে, এটা ইথেন, দুবার হাইড্রোজেনেশন করলে ইথেন, আর একবার হাইড্রোজেনেশন করলে ইথিলিন। হাইড্রোজেনেশন মানে বুঝিস তো, শুধু হাইড্রোজেন যুক্ত হবে, বোঝা গেল। তো একবারই যদি হাইড্রোজেনেশন করে আমি আটকে যেতে চাই, তাহলে কিন্তু তোকে লিন্ডার অনুঘটক ব্যবহার করতে হবে, আর না হলে নিকেল চূর্ণ 160 ডিগ্রি। ওকে।
নেক্সট দেখ, দুটো বিক্রিয়া আর পড়ে রাখতে হবে যেটা খুব আসে, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে ইথার বানাবে কি করে। তো CH3 CH2OH, ইথাইল অ্যালকোহলের দুটো নিতে হয়, CH3 CH2OH, 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে তৈরি করবে C2H5 ও C2H5। একে ইথার যৌগ বলা হয়, তোদের নেই, জাস্ট নিচে লিখে রাখ, নামকরণটা মুখস্থ রাখবি, ডাই ইথাইল ইথার প্লাস H2। ইথাইল অ্যালকোহল থেকে, আরেকটা তো আগেই পড়িয়ে দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি, যে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন বানাবে কি করে। তাহলে একে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, ওটা 140, এটা 170, তাহলে এখান থেকে C2H4 তৈরি হবে। ঠিক আছে, বা বাটাও লিখে রাখিস, 340 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় Al2O3 উপস্থিতিতেও এই একই C2H4 তৈরি হবে। ঠিক আছে, আর একটা খুব এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হলো এস্টারিফিকেশন কাকে বলে। এস্টারিফিকেশন কাকে বলে এটা আসতে পারে, অথবা এরকম বলতে পারে কোশ্চেনটা, যে অ্যাসিটিক অ্যাসিডের সাথে, অ্যাসিটিক অ্যাসিডের সাথে খুব ইম্পর্টেন্ট, অ্যালকোহলের বিক্রিয়া হলে কি ঘটবে। অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটলে কি ঘটবে। তাহলে তখন তোকে ওটা মানে একটু গঠন চিত্র এঁকে করতে পারি। CH3COOH, এটা হলো এই অ্যাসিডটা, প্লাস অ্যাসিটিক অ্যাসিড এটা, প্লাস CH2CH3, এটা হলো ইথাইল অ্যালকোহল। কি হয় অ্যাকচুয়ালি দেখ, এটা দেখাতে হবে, বুঝতে পারলি। এখান থেকে OH আর এর OH এর H, এইটা বাদ হয়ে যায়, জল হিসাবে বেরিয়ে যায়। অ্যাসিটিক অ্যাসিড মানে তো COOH মূলক আছে, তার মধ্যে থেকে OH-টা আসে, আর অ্যালকোহল মানে তার মধ্যে তো হাইড্রক্সিল মূলক আছে, বোঝা গেল। তার মধ্যে তো হাইড্রক্সিল মূলক আছে, তাহলে ওই হাইড্রক্সিল মূলকের OH আর অ্যাসিটিক অ্যাসিডের H, এই যে এই দুটো মিলে জল হিসাবে বেরিয়ে যায়, বোঝা গেল। তাহলে বেরিয়ে গেলে এরা যুক্ত হয়ে এরকম তৈরি করে, দেখ H3CCOO, এই ওটা ডাইরেক্ট গিয়ে CH2 তে জয়েন হয়ে যায়, আর এখানে CH3 পড়ে থাকে, একেই এস্টার বা ইথাইল অ্যাসিটেট বলা হয়। ইথাইল অ্যাসিটেট খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এস্টারিফিকেশন কাকে বলে, বা ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া, এই 12টা বিক্রিয়া তোদের মনে রাখতে হবে খুব ভালোভাবে। ওকে, থ্যাংক ইউ।